এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করব লেভেল 11-12 এর সিলেবাসের অন্তর্গত স্যামুয়েল টেলর কোলরিজের লেখা ক্রিস্টাবেল। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে ক্রিস্টাবেলের ওপরে ভিডিও বানানোর জন্য, তো সেই অনুযায়ী এই সিরিজে থাকছে ক্রিস্টাবেলের ওপরে বিভিন্ন পার্টে লাইন বাই লাইন ব্যাখ্যা সহ আলোচনা। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং সাবজেক্ট রিলেটেড সমস্ত নোটস ও প্র্যাকটিস সেটের পিডিএফ নিতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত যে কোনো কোয়ারি বা সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে এবং কবিতাটি সম্পর্কে সমস্ত কিছু জেনে নেব। তো কবি সম্পর্কে বলতে গিয়ে বলি, স্যামুয়েল টেলর কোলরিজ ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি, সাহিত্য সমালোচক, দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদ, যিনি ইংল্যান্ডে রোমান্টিক আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি এবং তার বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একসাথে লেক পোয়েটের সদস্য ছিলেন। তিনি চার্লস ল্যাম্ব, রবার্ট সাউদি এবং চার্লস লয়েডের সাথেও তার বিভিন্ন লেখা শেয়ার করেছিলেন এবং অনেক লেখাতে সহযোগিতাও করেছিলেন। এই বিখ্যাত কবির জন্ম হয়েছিল 21শে অক্টোবর 1772 ওটারি সেন্ট মেরি, ড্যাভনশায়ার, ইংল্যান্ডে। কোলরিজের বাবা ছিলেন ওটারির ভিকার এবং স্থানীয় ব্যাকরণ স্কুলের প্রধান শিক্ষক। ছোটবেলায় কোলরিজ এক অসাধারণ পাঠক ছিলেন। তিনি রোমান্স এবং দ্য অ্যারাবিয়ান নাইটস এন্টারটেইনমেন্টসের মতো প্রাচ্যের গল্পগুলোতে খুবই ইন্টারেস্টেড ছিলেন। 1781-এ হঠাৎ করে তার বাবা মারা যায়। তিনি তার বাবার দ্বিতীয় স্ত্রীর সব থেকে কনিষ্ঠ সন্তান ছিলেন। বাবা মারা যাওয়ার পরের বছরে কোলরিজ লন্ডনের ক্রাইস্ট হসপিটালে ভর্তি হন। এটা কোনো হসপিটাল নয়, এটা একটা স্কুল, যেখানে তিনি তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। কারণ ছোটবেলাতে তিনি এতটাই রোমান্স এবং অ্যারাবিয়ান নাইটসের গল্পগুলিতে নিমগ্ন করে ফেলেছিলেন নিজেকে যে তিনি তার মাধ্যমিক শিক্ষাটা শেষ করতে পারেননি। তাই বাবা মারা যাওয়ার পরে লন্ডনের ক্রাইস্ট হসপিটাল স্কুলে তিনি ভর্তি হয়ে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপরে 1791-এ তিনি কেমব্রিজের জেসাস কলেজে ভর্তি হন। স্কুল এবং বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রেই তিনি প্রচুর পড়াশুনো করেছিলেন। 1791 থেকে 1794 সাল পর্যন্ত কোলরিজ কেমব্রিজের জেসাস কলেজে পড়াশোনা করেন। তিনি 1792 সালে দাস ব্যবসার বিরুদ্ধে লেখালেখি শুরু করেন এবং তার লেখা একটি কবিতার জন্য তিনি ব্রাউন স্বর্ণপদকও জিতেছিলেন। 1793 সালের ডিসেম্বরে তিনি কলেজ ছেড়ে লাইট ড্রাগনসে ভর্তি হন, সম্ভবত ঋণের কারণে অথবা মেরি ইভান্সের প্রত্যাখ্যানের কারণে তিনি এটা করেছিলেন। জেসাস কলেজে কোলরিজ রাজনৈতিক এবং ধর্মতাত্ত্বিক ধারণাগুলির সাথে পরিচিত হন। তখনকার দিনে এই সমস্ত ধারণাগুলিকে উগ্র বলে বিবেচিত করা হতো, যার মধ্যে কবি রবার্ট সাউদির ধারণাগুলিও অন্তর্ভুক্ত ছিল। কোলরিজ এই রবার্ট সাউদির সাথে একটি পরিকল্পনায় যোগ দেন তারপরে, যা পরে আবার পরিত্যক্তও হয়ে যায়। এই পরিকল্পনাটি তাদের সফল হয়নি। এই পরিকল্পনাটি ছিল প্যান্টিসোক্রেসি নামে একটি ইউটোপিয়ান কমিউনিয়ন প্রতিষ্ঠা করা, মানে একটি ইউটোপিয়ান সমাজ প্রতিষ্ঠা করা যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু তাদের এই পরিকল্পনাটি কখনোই সফল হয়নি। প্যান্টিসোক্রেসি প্রতিষ্ঠা তাদের কখনোই হয়ে ওঠেনি। 1795 সালে তিনি সারা ফ্রিকারের সাথে বাগদান সম্পন্ন করেন, যার ফলে সারা কোলরিজের কবিতা দ্য ইওলিয়ান হাফের বিষয়বস্তু হয়ে ওঠে এবং সেই বছরই তারা ব্রিস্টলের সেন্ট মেরি রেডক্লিফে বিয়ে করেন। কিন্তু সারার সাথে তার বিবাহিত জীবন সুখের হয় না, ফলে কোলরিজ বিবাহ অসুখী প্রমাণিত হন এবং 1804 সালের মধ্যে তারা আলাদা হয়ে যান। 1796 সালে তিনি পোয়েমস অন ভেরিয়াস সাবজেক্ট শিরোনামে তার প্রথম কবিতার খণ্ড প্রকাশ করেন, যার মধ্যে চার্লস ল্যাম্বের 4টি কবিতা এবং রবার্ট সাউদির সহযোগিতায় এবং তার ও ল্যাম্বের স্কুলের বন্ধু রবার্ট ফ্যাবলের প্রস্তাবিত একটি রচনা অন্তর্ভুক্ত ছিল। 1797 সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। 1796 সালে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন লেখকের সনেটও মুদ্রণ করেন, যার মধ্যে ছিল ল্যাম্ব, লয়েড, সাউদি এবং নিজেরও কিছু সনেট। তিনি একটি জার্নাল প্রকাশের পরিকল্পনাও করেছিলেন, যার নাম ছিল দ্য ওয়াচম্যান। 1797-98 এই সময়কাল নাগাদ তিনি সমারসেটের নেদারস্টোয়ে অবস্থিত কোলরিজ কটেজে বসবাস করতেন। এই সময়গুলো তার জীবনের সবথেকে ফলপ্রসূ সময়ের মধ্যে ছিল অন্যতম।
1795 সালে তার সাথে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পরিচয় হয় এবং তার বোন ডরোথির সাথে তিনি দেখা করেন। রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, কুবলা খাঁ এবং আমাদের এই প্রেজেন্ট টেক্সট খ্রিস্টাবেল, এই সমস্ত বিখ্যাত কবিতাগুলি তার মূলত এই সময়েই লেখা। 1798 সালে তিনি এবং ওয়ার্ডসওয়ার্থ যৌথভাবে লিরিক্যাল ব্যালাডস নামে একটি কবিতার খণ্ড প্রকাশ করেন, যা ইংরেজ সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে। 1798 সালের 16 সেপ্টেম্বর কোলরিজ ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথির সাথে জার্মানিতে থাকার জন্য চলে যান এবং তারপরে 1800 সালে তিনি আবারও ইংল্যান্ডে ফিরে আসেন এবং ইংল্যান্ডে ফিরে কিছুদিন পরেই তার পরিবার ও বন্ধুদের সাথে তিনি কাম্বারল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1802 সালের দিকে তিনি লেক ডিস্ট্রিক্টের জলপ্রপাতগুলিতে 9 দিনের টানা ছুটি কাটিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে। 1804 সালে তিনি সিসিলি এবং মাল্টাও ভ্রমণ করেন। 1807 এবং 8 সাল নাগাদ তিনি এই আশায় মূল ভূখণ্ড ইতালিতে ভ্রমণ করেন যে ব্রিটেনের আর্দ্র জলবায়ু ছেড়ে গেলে তার স্বাস্থ্যের উন্নতি হবে, এর ফলে তিনি আফিম ব্যবহার করা কমাতে সক্ষম হবেন। বিখ্যাত ক্রিটিক থমাস ডি কুয়েন্সি তার রিকালেকশনস অব দ্য লেকস অ্যান্ড দ্য লেক পোয়েটসের অভিযোগ করেছেন যে এই সময়েই কোলরিজ একজন পূর্ণাঙ্গ আফিম আসক্ত হয়ে পড়েন। তার যৌবনের হারানো প্রাণশক্তি এবং সৃজনশীলতার বিকল্প হিসেবে তিনি মাদক ব্যবহার করা শুরু করেন। তার এই আফিমে আসক্তি তার জীবনকে গ্রাস করতে শুরু করে। তিনি স্ত্রীর থেকে আলাদা হয়ে যান। 1810 সালের দিকে ওয়ার্ডসওয়ার্থের সাথে ঝগড়া হয়। 1811 সাল নাগাদ তিনি তার আয়ের কিছু অংশ হারিয়ে ফেলেন এবং 1814 সালে নিজেকে ডক্টর ড্যানিয়েলের তত্ত্বাবধানে তিনি রাখেন। তার এই তীব্র মাদকাসক্তির ফলে বিভিন্ন ধরনের অসুস্থতা তার মধ্যে দেখা দেয়। 1809 সালে কোলরিজ দ্য ফ্রেম নামক জার্নাল প্রকাশের মাধ্যমে সংবাদপত্র প্রকাশক হওয়ার দ্বিতীয় একটা প্রচেষ্টা শুরু করেন। 1810 থেকে 20 সাল পর্যন্ত কোলরিজ লন্ডন এবং ব্রিস্টলের একাধিক বক্তৃতা তিনি দেন। শেক্সপিয়ারের ওপর লেখা তার এই বক্তৃতাগুলো সমসাময়িক লেখকদের জন্য একটি মডেল হিসেবে নাট্যকারের প্রতি আগ্রহকে পুনরুজ্জীবিত করে, ফলে সাহিত্যের সমালোচক হিসেবে কোলরিজের খ্যাতি অনেক বেড়ে যায়। 1816 সালের এপ্রিল মাসে কোলরিজের আসক্তি আরও খারাপ হতে থাকে। তার মনোবল বিষণ্ণ হয়ে পড়ে, তার পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু তিনি এই সময় উল্লেখযোগ্য পরিমাণে অনেক কবিতাও রচনা করছিলেন। বিভিন্ন মানের কবিতা তিনি এই সময় রচনা করছিলেন। তার বেশ কিছু অনুসারী অক্সফোর্ড আন্দোলনেরও কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তার সেই ধর্মীয় লেখাগুলি অ্যাংলিকানিজমকে গভীরভাবে প্রভাবিত করেছিল। কোলরিজ তার ওপাস ম্যাক্সিমাম রচনার বিভিন্ন পাণ্ডুলিপিতে ব্যাপকভাবে তিনি কাজ করেছিলেন, কিন্তু তার জীবদ্দশায় এই লেখা কখনোই প্রকাশিত হয়নি। এই বিখ্যাত কবি 1834 সালের 25শে জুলাই লন্ডনের হাইগেটে হৃদরোগে এবং অজানা ফুসফুসের ব্যাধির কারণে মারা যান। সম্ভবত তার এই আফিম ব্যবহারের ফলেই এই বিপর্যয় নেমে আসে। এই বিখ্যাত কবিকে লন্ডনের হাইগেটের সেন্ট মাইকেলস চার্চে সমাহিত করা হয়। পরিশেষে বলা যায় যে কোলরিজের কৃতিত্ব অন্য যে কোনো ইংরেজ সাহিত্যিকের তুলনায় অনেক বেশি। তার মতে বা তার দৃষ্টিতে সাহিত্যের অপরিহার্য উপাদান ছিল আবেগ এবং চিন্তার মিলন, যা তিনি কল্পনা হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি বিশেষ করে কবিতার সার্বজনীন এবং বিশেষ মানে বস্তুনিষ্ঠ ও ব্যক্তিগত এই দুটিকেই একত্রিত করার ক্ষমতার উপরে জোর দিয়েছিলেন। কবি, সমাজ সমালোচক, সাহিত্য সমালোচক, ধর্মতত্ত্ববিদ এবং মনোবিজ্ঞানী হিসেবে তার সকল ভূমিকাতেই কোলরিজ একটি অন্তর্নিহিত সৃজনশীল নীতি ব্যাখ্যা করার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন, যা মানুষ এবং সমগ্র মহাবিশ্ব উভয়ের জন্যই ছিল মৌলিক। তো আশা করি এই বিখ্যাত কবি সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে। এবারে আমাদের এই প্রেজেন্ট টেক্সট খ্রিস্টাবেল সম্পর্কে কিছু জেনে নেব। খ্রিস্টাবেল ছিল স্যামুয়েল টেলর কোলরিজের লেখা একটি দীর্ঘ আখ্যানমূলক গীতিনাট্য, যেটা দুটো অংশে বিভক্ত ছিল। প্রথম অংশটি 1797 সালে লেখা এবং দ্বিতীয় অংশটি 1800 সালে লেখা হয়েছে বলে জানা গিয়েছে। কোলরিজ এর সাথে আরও 3টি অংশের পরিকল্পনা করেছিলেন, কিন্তু কখনোই তিনি ওই 3টি অংশ শেষ করে উঠতে পারেন। মানে টোটাল তিনি এই খ্রিস্টাবেলের 5টা পার্ট লিখবেন বলে মনস্থির করেছিলেন, কিন্তু 5টা পার্ট তিনি কখনোই কমপ্লিট করে উঠতে পারেননি। এর জন্য তিনি অনেক সমালোচিতও হয়েছিলেন। কোলরিজ 1800 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে তার কবিতা সংকলন লিরিক্যাল ব্যালাডসের প্রথম দুটো অংশের প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ওয়ার্ডসওয়ার্থের পরামর্শে তিনি এটিকে বাদ দেন সেই সংকলনে অন্তর্ভুক্ত করার থেকে। কবিতাটি বাদ দেওয়া এবং এটি শেষ করতে না পারার ফলে অনেক ক্রিটিকের অনেক সন্দেহ হয়েছিল। শেষমেশ 1816 সালে কুবলা খান এবং দ্য পেইনস অফ স্লিপের সাথে এটি একটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল।
এই রচনাটির ইতিহাস সম্পর্কে বলতে গেলে বলা যায় কোলরিজ কখন থেকে ক্রিস্টাবেল কবিতাটি ঠিক লিখতে শুরু করেছেন সেটা স্পষ্ট নয়। সম্ভবত 1797 সালের শুরুতে তিনি প্রস্তুত করেছিলেন এটি, কারণ সেই সময় তিনি লিরিক্যাল ব্যালাডসের জন্য বেশ কয়েকটি কবিতার ওপরে কাজ করছিলেন, যেটি 1798 সালে প্রকাশিত হবে, কিন্তু তার জন্য ক্রিস্টাবেল সেই সময় মতো রেডি হয়নি। তবে ক্রিস্টাবেলের ফার্স্ট পার্টটি সম্ভবত 1797 সালেই কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু তিনি 5টা পার্ট লিখবেন ভেবেছিলেন, তাই তিনি পুরো কবিতাটা কমপ্লিট করে উঠতে না পারার ফলে এটি লিরিক্যাল ব্যালাডসে প্রকাশিত হয়নি। পরবর্তী 3 বছর ধরে তিনি কবিতার দ্বিতীয় অংশের উপরে কাজ চালিয়ে যান এবং শেষমেশ কেসউইকের গ্রেটা হলে তিনি এটিকে শেষ করেন, যেখানে তিনি 1800 সালে চলে এসেছিলেন। এই কেসউইকেই তিনি আফিমের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং 1 বছর পরে তিনি একটি উপসংহারও এর সাথে যোগ করেন। তবুও কবিতাটি অসম্পূর্ণ বলেই বিবেচিত হয়। পরে তিনি উল্লেখ করেন যে অনেকগুলো সম্ভাব্য সমাপ্তির কারণে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি আর এটা কমপ্লিট করেননি। এই কবিতাটি বেশ কয়েক বছর অপ্রকাশিত থাকার পরে 1803 সালে তার জন্মদিনে তার নোটবুকে লিখেছিলেন তিনি যে বছরের শেষের আগেই ক্রিস্টাবেল শেষ করতে তিনি চলেছিলেন, যদিও তিনি তার লক্ষ্যে কখনোই পৌঁছতে পারেননি। কবিতাটি প্রথমে 3টি কবিতার সংকলনে প্রকাশিত হয়েছিল, ক্রিস্টাবেল কুবলা খাঁ এবং পেইন্স অফ স্লিপ, যেটা 1816 সালের 25শে মে জন মারে প্রেস দ্বারা প্রকাশিত হয়েছিল। এই কবিতার থিম হিসেবে আমরা দেখতে পাবো সুপার ন্যাচারাল অ্যান্ড দ্য আনক্যানি, ইনোসেন্স ভার্সেস করাপশন, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, ফিমেল পাওয়ার অ্যান্ড অ্যাম্বিগুইটি, অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রাগল অ্যান্ড রিলিজিয়াস সিম্বলিজম। এই কবিতার সেটিং হচ্ছে একটা আননেমড মেডিয়েভাল ক্যাসেল এবং একটা ডার্ক ফরেস্ট, পুরোপুরি ক্লাসিক গদিক ল্যান্ডস্কেপ। কবিতাটি লিরিক্যাল স্টাইলে লেখা এবং আর্কেইক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। কবিতাটি 2টি পার্টে বিভক্ত। এটা একটা লং ন্যারেটিভ পোম। 2টো পার্টই বিভিন্ন স্ট্যান্জাতে বিভক্ত, যেই স্ট্যান্জাগুলির লেন্থ সবগুলির সমান নয়। এটি ডার্ক এবং মিস্টেরিয়াস টোনে লেখা, ইলেভেটেড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ এবং আর্কেইক ডিকশন প্রয়োগ করা হয়েছে এতে। এই কবিতাটির পয়েন্ট অফ ভিউ হচ্ছে থার্ড পারসন ওমনিসিয়েন্ট এবং এই কবিতাটিতে ইররেগুলার রাইম স্কিম রয়েছে, তবে এতে স্ট্রিক্টলি কোনো মিটার খুঁজে পাওয়া যায়নি, যদিও তিনি অ্যাকসেন্চুয়াল ভার্স প্রয়োগ করেছিলেন, which counts the number of stressed syllable per line, not the total syllables or strict iambus। এবং জনরার দিক থেকে এটি ছিল রোম্যান্টিক গথিক ন্যারেটিভ পোম। সুপারন্যাচুরাল গথিক এলিমেন্ট রয়েছে এর মধ্যে। তো এই ছিল সমস্ত লিটারেরি এলিমেন্টস অ্যাবাউট দ্য পোম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই কবিতাটির 2টি পার্টের মধ্যে পার্ট 1টা এসএলএসটির সিলেবাসের অন্তর্ভুক্ত, যেখানে আমরা দেখতে পাবো ক্রিস্টাবেল হলেন স্যার লিওলিনের নিষ্পাপ গুণী কন্যা। রাতে বনে তার বাগদত্তার জন্য তিনি প্রার্থনা করার সময় জেরাল্ডিনকে দেখতে পান। তিনি একজন দুর্দশাগ্রস্ত মহিলা, যাকে তিনি তার বাবার দুর্গে নিয়ে যান। এই জেরাল্ডিন বলেন যে তিনি লর্ড রোল্যান্ড ডি ভক্সের কন্যা, যিনি 2 ব্যক্তির ঝগড়ার আগে মানে ক্রিস্টাবেলের বাবা এবং তার বাবা নাকি বন্ধু ছিলেন এবং ঝগড়া হয়ে যাওয়ার ফলে দুজন আলাদা হয়ে যান। এদের ঝগড়ার আগে এরা একসময় বন্ধু ছিলেন, এটা তিনি দাবি করেন এবং এর সাথে এটাও দাবি করেন যে তাকে অপহরণ করা হয়েছে তার বাড়ি থেকে। তবে সত্যি বলতে তিনি জেরাল্ডিনের ছদ্মবেশে একটি দুষ্ট অতিপ্রাকৃত বা সুপারন্যাচারাল প্রাণী বা আত্মা। তিনি এখানে ক্রিস্টাবেলকে প্রতারিত করতে এসেছেন। ক্রিস্টাবেল তার প্রতারণা ভেদ করে, কিন্তু জাদুর দ্বারা তাকে নীরব থাকতে বাধ্য করা হয়, মানে জেরাল্ডিন জাদুর দ্বারা তাকে নীরব থাকতে বাধ্য করে। অবশেষে যখন তিনি কথা বলেন, স্যার লিওলিন তার অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং স্যার লিওলিনের লর্ড রোল্যান্ডকে একটি বার্তা পাঠানোর মাধ্যমে বর্ণনাটি শেষ হয় যে তার মেয়ে নিরাপদে আছে এবং এটি পুনর্মিলনের যেন প্রস্তাব দিচ্ছে। তো সরাসরি লাইন বাই লাইন টেক্সট আলোচনাতে যাচ্ছি। দেখো, ক্রিস্টাবেল বাই স্যামুয়েল টেলর কোলরিজ। এই ক্রিস্টাবেল কথাটি ল্যাটিন এবং ফ্রেঞ্চ অরিজিন থেকে নেওয়া হয়েছে। ক্রাইস্ট এবং বেলে এই 2টি শব্দের সমন্বয়ে এই ক্রিস্টাবেল শব্দটি গঠিত হয়েছে। ক্রাইস্ট এখানে রেফার করছে খ্রিস্টিয়ানকে এবং বেলে মানে এখানে হচ্ছে বিউটিফুল। তাহলে ক্রিস্টাবেল শব্দের অর্থ বিউটিফুল খ্রিস্টিয়ান বা বিউটিফুল লাভার বা বিউটিফুল ফলোয়ার অফ ক্রাইস্ট। বোঝা গিয়েছে? তো দেখো, ক্রিস্টাবেল পার্ট 1। ইট ইজ দ্য মিডনাইট অফ দ্য নাইট বাই দ্য ক্যাসেল ক্লক। দুর্গের ঘড়ি অনুযায়ী এখন মাঝরাত। অ্যান্ড দ্য আউলস হ্যাভ অ্যাওয়েকেন্ড দ্য ক্রোয়িং কক। আর পেঁচাদের ডাকে ঘুম থেকে জেগে উঠেছে। আর ডাকছে কে না? মোরগ। মানে রাতের নিস্তব্ধতা ভেঙে পেঁচা ডাকছে। পেঁচা একটি রাত্রিচর প্রাণী। পেঁচার ডাকে মোরগকে, যে মূলত ভোরে ডাকে, সে জেগে উঠেছে পেঁচার ডাকে। তো এটি একটা প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিপরীত ঘটনা ঘটছে, যেটা একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে।
তাহলে পেঁচা যেন মোরগকে জাগিয়ে তুলছে এখানে, এবং প্রকৃতি যেন একটা অস্বাভাবিক আচরণ করছে, যেটা ভবিষ্যতে অশুভ কোনো ঘটনার ইঙ্গিত। ফোরশ্যাডোয়িং লিটারি ডিভাইস প্রয়োগ হয়েছে এক্ষেত্রে রাত ও দিনের প্রতীক পেঁচা এবং মোরগ দুটোকে পাশাপাশি রাখা হয়েছে। টু হুইট টু হু অ্যান্ড হার্ক আগেইন দ্য ক্রোয়িং কক। টু হুইট টু হু হচ্ছে এটি পেঁচার ডাক, যেটা এই সুপার ন্যাচারাল বা গদিক কবিতার রহস্যময় জাদুকরী পরিবেশ সৃষ্টি করছে। অ্যান্ড হার্ক আগেইন দ্য ক্রোয়িং কক, তাহলে টু হুইট টু হু ওনোমাটোপইয়া এখানে, এবং রিপিটেশনও বটে। অ্যান্ড হার্ক আগেইন দ্য ক্রোয়িং কক, শোনো আবার ডাকছে সেই মোরগ। হার্ক লিসন, আবার ডাকছে সেই মোরগটা। হাউ ড্রাউজিলি ইট ক্রিউ, কিন্তু কি নিস্তেজ আর অলস তার ডাক, মানে মোরগের ডাক যেন উদ্যমহীন, প্রকৃতির ভারসাম্য বিচ্যুত হচ্ছে, ঘটনার অস্বাভাবিকতা ও অদ্ভুত সময়ের সূচনা বোঝাচ্ছে। আবারও ফোরশ্যাডোয়িং প্লে হচ্ছে। স্যার লিওলিন দ্য ব্যারন রিচ হ্যাথ আ টুথলেস ম্যাস্টিফ বিচ। স্যার লিওলিন ধনী ব্যারন স্যার লিওলিন, তার কাছে আছে একটি দাঁতহীন ম্যাস্টিফ জাতের মা কুকুর, ফিমেল ডগ। দ্য ব্যারন রিচ মানে এই পরিচিতির মাধ্যমে ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিকে উপস্থাপন করা হয়েছে। হ্যাথ আ টুথলেস ম্যাস্টিফ বিচ, হ্যাথ হ্যাজ টুথলেস দাঁতহীন, ম্যাস্টিফ বিচ ডগের ফিমেল ফর্ম। তাহলে তার একটি পাহারাদার কুকুর রয়েছে যে বৃদ্ধ এবং দাঁতহীন, মানে এটা দুর্বলতার প্রতীক দেখানো হচ্ছে। ফ্রম হার কেনেল বিনিথ দ্য রক, তাহলে কুকুরটির এই টুথলেস অবস্থাটা ইঙ্গিত করছে দুর্গের সুরক্ষা বা সতর্কতা এখন দুর্বল, তাই বলা হয়েছে দাঁতহীন। এবং এই অংশে স্যার লিওলিনের পরিচয় দেওয়া হচ্ছে, যে কিনা মূল চরিত্র। ফ্রম হার কেনেল বিনিথ দ্য রক শি মেকেথ অ্যান্সার টু দ্য ক্লক, তাহলে ফ্রম হার কেনেল বিনিথ দ্য রক, পাথরের নিচে, কেনেল মানে তার বাসা থেকে, শি মেকেথ অ্যান্সার টু দ্য ক্লক মানে ঘড়ির আওয়াজে সে উত্তর দেয়, মানে ডাক দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে সে। ঘড়ির ঘন্টার প্রতিক্রিয়ায় কুকুরটি যেন ডাকছে, এটি যেন একটি প্রকৃতির সংকেত বা আত্মিক প্রক্রিয়া। এমন আচরণ কুকুরের অলৌকিক সংবেদনশীলতা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে কুকুর উত্তর দিচ্ছে, পার্সোনিফিকেশন। আর একটি ছায়াময় রহস্য ঘেরা পরিবেশের দৃশ্য যেন দেখানো হচ্ছে, ইমেজারি প্রয়োগ হয়েছে এক্ষেত্রে। 4 ফর দ্য কোয়ার্টার্স অ্যান্ড 12 ফর দ্য আওয়ার, এভার অ্যান্ড আই বাই সাইন অ্যান্ড শাওয়ার। কোয়ার্টারের জন্য 4টি আর ঘন্টার জন্য 12টি, সবসময় ঝলমলে আর ঝর্ণার মাধ্যমে। 16 শর্ট হাউলস নট ওভার লাউড, সাম সে সি সিজ মাই লেডিজ শ্রাউড। 16টি ছোট চিৎকার, জোরে নয়, কেউ কেউ বলে সে আমার ভদ্রমহিলার কাফন দেখতে পাচ্ছে। তাহলে শুরু থেকে আমরা বুঝতে পারছি যে এখানে অদ্ভুত কিছু ঘটছে। পেঁচারা এখানে এতটা জোরে ডাকছে যে মোরগরা জেগে উঠছে এবং ডাকতে শুরু করছে। টু হুইট টু হু শব্দটি তৈরি করছে তারা। এই শব্দটা মূলত টাউনি প্যাঁচার। এই টাউনি প্যাঁচার প্রজাতি ব্রিটেনের সবচেয়ে সাধারণ প্যাঁচার প্রজাতি, যদিও আয়ারল্যান্ড বা ছোট ব্রিটিশ দ্বীপপুঞ্জে এটি মোটেও পাওয়া যায় না। ফলে এটা আমাদেরকে বুঝতে সুবিধে করে যে গল্পটি ব্রিটেনের মূল দ্বীপেই ঘটছে। এটি আরও জানান দিচ্ছে যে এটা হচ্ছে বসন্তের প্রথম দিকের সময়। আর এখানে ম্যাস্টিফ কথাটা উল্লেখ করা হয়েছে। কোলরিজ সম্ভবত তিব্বতী ম্যাস্টিফের কথা বলেছেন, কারণ কোলরিজ যখন লেখালেখি শুরু করেন তখন ভিক্টোরিয়ান ইংল্যান্ডে এটি খুব জনপ্রিয় একটি কুকুরের জাত ছিল। ম্যাস্টিফরা দুর্দান্ত রক্ষক কুকুর, যদিও মনে করা হয় যে এটা মাঝরাতে খুব বেশি চিৎকার করত। এবং বিচ শব্দটা কুকুরের লিঙ্গটাকে নির্ধারণ করছে। এবং দাঁতহীন হওয়ার বিষয়টা একটা অদ্ভুত, অর্থাৎ এটি প্রতীক হতে পারে যে কুকুরটি বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকারক নয়। এবং 11 নম্বর লাইনে এই যে এভার অ্যান্ড আই বাই শাইন অ্যান্ড শাওয়ার, এর দ্বারা এটা স্পষ্ট যে কোলরিজ একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার তৈরি করছেন, যেটা আমরা না ভুলতে পারি। আর শ্রাউড কথার অর্থ মৃতদেহ ঢাকার জন্য ব্যবহৃত সাদা কাপড়, মানে কাফনের কাপড়। এখানে মাই লেডি শ্রাউড বলতে বোঝানো হতে পারে যে খ্রিস্টাবেলের মায়ের মৃত্যুর বা পতনের ছায়া এর উপরে নেমে আসছে। মানে এই বাক্যটি একটি অশুভ ইঙ্গিত দিচ্ছে, এটা জানিয়ে দিচ্ছে যে কারো মৃত্যু ঘটতে পারে অথবা ভয়ানক কিছু ও অস্বাভাবিক কিছু ঘটতে পারে। কারণ কি, খ্রিস্টাবেল একজন নিষ্পাপ তরুণী, কিন্তু যখন জেরাল্ডিন আসবে তখন তার উপরে তো সেই ভয়ানক বা অস্বাভাবিক কিছুই ঘটবে, সেটারই যেন ইঙ্গিত দিচ্ছে। তাই মাই লেডি শ্রাউড বলতে তার সেই মৃত মায়ের কাফনের যে কাপড় সে যেন দেখতে পেয়েছে। কে? ওই ম্যাস্টিফ বিচটি, মানে মৃত মানুষের বা
মৃতদেহের ঢাকা যে কাপড়, সাদা কাপড় বা কাফনের কাপড় দেখার লক্ষণটা এটা একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে। বোঝা গেছে? আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী অংশটা নিয়ে পরের পার্টে।